সুপ্রিম নির্দেশে অযোগ্যদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু সেটা নিয়েও এবার জটিলতা দেখা যাচ্ছে। সপ্তাহের একেবারে শুরুতে নয়া আইনি লড়াই শুরুর সম্ভাবনাও রয়েছে। কি ধরনের জটিলতা? আদালতে সিবিআই দাবি করছে যে দাগি প্রায় ৬,০০০, কিন্তু যে তালিকা প্রকাশ করেছে এসএসসি অযোগ্যদের সেখানে সংখ্যা ১,৮০৪, অর্থাৎ প্রায় ৪,০০০ কম, ৪,০০০ সংখ্যা কম রয়েছে। সেই জায়গা থেকেই সিবিআইয়ের প্রশ্ন যে তালিকায় প্রায় ৪,০০০ অযোগ্য কম কেন, এই প্রশ্ন আইনজীবীদেরও। আর এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনব। অনেক বেশি নাম বাদ গেছে, ওদের দেওয়া হলফনামার ভিত্তিতেই সে তথ্য প্রমাণ করে দেওয়া যাবে। আমাদের হিসেব মতো ৬,০০০-এর ওপর এক। আর তৃণমূল তো দুর্নীতি করেছে, তাই ওরা এখন পাগলের মতো কথা বলছে। এটা সিবিআই এর দায়িত্ব নয়, এই দায়িত্বটা হচ্ছে যারা নিয়োগ করেছেন তারা কাদের নিয়োগ করেছেন, কিভাবে নিয়োগ করেছেন সেই তথ্য তাদের কাছে থাকবে। সিবিআই তো শুধুমাত্র তদন্ত করেছেন যে কে কত টাকা খেয়েছে সেই বিষয়টা। অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু সেই ওই তালিকা নিয়েও এবার জটিলতা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১,৮০৪ জনের নামের তালিকা প্রকাশ হয়েছে, যেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করা অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অযোগ্যদের নামের তালিকায় সেখানে তাহলে যোগ্যরা কেন পরীক্ষা দেবেন, এই প্রশ্ন উঠছে। আর এই দাবি নিয়েই এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা, এবং কাল এসএসসি অভিযানের ডাকও তারা দিয়েছেন। অর্থাৎ অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু তারপরেও জটিলতার জায়গা থেকেই যাচ্ছে। যে তালিকা প্রকাশ হয়েছে অযোগ্যদের, এসএসসি যে তালিকা প্রকাশ করেছে যেখানে নাম ১,৮০৪ জনের রয়েছে, কিন্তু যে দাবি সিবিআই করছে সিবিআইয়ের তালিকা অনুযায়ী সেখানে প্রায় ৬,০০০ নাম থাকার কথা। তাহলে বাকি ৪,০০০ তাদের, সেই অযোগ্যদের নাম কোথায় গেল, এই প্রশ্ন যেখানে সিবিআইয়ের রয়েছে। আর এরই পাশাপাশি কিন্তু আইনজীবীরাও, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনছিলেন, আর তাদেরও এই প্রশ্ন যে তাহলে এই বাকি যারা রয়েছে সেইখানে এই ১,৮০৪ জন নয়, এরই পাশাপাশি কিন্তু এর মধ্যে আরো নাম ঢোকার কথা। এটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনছিলেন। সব মিলিয়ে জটিলতার জায়গা থাকছে। এই মুহূর্তে চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল এবং সুমন বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একবার একটু চিন্ময়বাবু আপনার কাছে যাই। যে তালিকা প্রকাশ করেছে অযোগ্যদের এসএসসি, যেখানে ১,৮০৪ জনের নাম রয়েছে, কিন্তু জটিলতা কোথায়? সিবিআই বলছে যে নাম প্রায় ৬,০০০ জনের থাকার কথা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যও সেটাই। এবার তাহলে আপনাদের কি বক্তব্য থাকছে? দেখুন, প্রথমত যেটা বলি যে ১,৮০৬ জনের নাম প্রকাশ পেয়েছে, এবং সেই ১,৮০৬ জনের নামের সঙ্গে যে বলছেন আরো অন্যান্যরা যে ৬,০০০ নাম থাকার কথা, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে ৫,৫০০ যেটা বলা হয়েছিল বা সিবিআই দিয়েছিল, সেটা সম্পূর্ণটাই কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এবং টিচিং স্টাফ, এই টোটালটা নিয়ে। তাই যারা বিভ্রান্ত করছেন বা ভুল তথ্য দিচ্ছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, সেটা অন্য বিষয়। যেন এটা সকলে বোঝে যে নন টিচিং স্টাফদেরও একটা সংখ্যা রয়েছে যারা টেন্টেড, এবং টিচিং স্টাফদের বা টিচার্সদের একটা সংখ্যা রয়েছে। ১,৮০৬ এখানে টিচার্সদের মধ্যে রয়েছে, এটাই সিবিআই এর লিস্টে ছিল। এবং তাছাড়া নন টিচিংদেরটাও নিশ্চয়ই বার করবে টেন্টেড লিস্ট। সুপ্রিম কোর্ট তো শুধু টিচারদেরটা বার করতে বলেনি, টেন্টেড আনটেন্টেড আলাদা করতে বলেছে। তাহলে নন টিচিং স্টাফদের লিস্টটা কোথায়, সেটাও যখন প্রকাশ পাবে দেখবেন টোটালটা মিলে ওই ৫,৫০০ মতনই হবে যেটা সিবিআই জমা দিয়েছে। তাই ভুল তথ্য বা বিভ্রান্ত যারা করছেন বলে তারা সেটা ঠিক করছেন। অর্থাৎ চিন্ময়বাবু আপনি বলছেন যে তালিকা, এই যে ১,৮০৪ জনের যে তালিকা, সেটা ঠিক আছে। আপনি বলছেন যে এখানে যারা অযোগ্য শিক্ষক তাদেরই নামের তালিকা রয়েছে। একদমই তাই, এটা শুধু শিক্ষকদের তালিকা। এবার আমরা অনেক সময় দেখতে পাচ্ছি অনেকে আপনাদের মিডিয়াতেই বলছেন যে তাদেরকে কেন অযোগ্য বলা হলো। তাহলে প্রশ্নটা হচ্ছে, অযোগ্য তো কেউ বলে দেয়নি, সিবিআই বলেছে এবং এসএসসি তার মতো করে সেটা ইন্টারপ্রিটেশন করেছে। যদি কারোর মনে হয় যে ভুলবশত তাদের নাম এখানে চলে এসেছে, তারা কোর্টে মুভ করুক ইমিডিয়েটলি, এবং সেক্ষেত্রে কোর্টই একমাত্র এটা সমাধান করতে পারে।
আমরা মনে করি এই যে লিস্ট, যেটা বিগত অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল, সেটা অনেকটা দেরি হয়ে গেল দিতে। কারণ এখন পরীক্ষা আসন্ন, এই লিস্টটা দিয়ে সরকার পক্ষ বা কমিশন কোর্টে গিয়ে আবার বলুক যে আমাদের যখন এই টেন্টেড লিস্ট প্রকাশ পেলো, তাহলে আনটেন্টেডদের কেন পরীক্ষা দিতে হবে, কেন তাদের আবার একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমি এই জায়গা থেকে একটু সুমন বাবু আপনার কাছে জানতে চাই, 7 এবং 14 তারিখ পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে, তার আগেই অযোগ্য তালিকা প্রকাশ করেছে কমিশন। এবার তাহলে আপনারা কি করবেন? এই যে পরীক্ষায় বসার সিদ্ধান্ত, যেটা আপনারা বারবার বলছিলেন যে দ্বিতীয়বার পরীক্ষায় আপনারা বসতে চাইছেন না, এবার কি হবে অবস্থা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ভেঙে দিয়েছে এই সরকার। এরা বারবার যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টে দৌড়ায়। তাহলে এই যে অযোগ্য তালিকা, মানে এই দাগি শিক্ষক, যারা সাধারণ ছেলেমেয়েরা যেসব বিদ্যালয়গুলোতে পড়াশুনো করে তাদের জীবন শেষ করেছে, যারা সরকারের ক্যাডার হিসাবে কাজ করেছে, সাদা খাতার মাস্টার, ঘুষ দেওয়া মাস্টার, র্যাঙ্ক জাম্পিং মাস্টার বা রেড চার্টে চাকরি নেওয়া মাস্টার, তাহলে তাদের আইনি অধিকার আছে, সুপ্রিম কোর্টে যাবে, সেটা পরের কথা। বিষয় হচ্ছে যখন এই অযোগ্য তালিকা প্রকাশিত হলো, এই তালিকা সুপ্রিম কোর্ট বলেছে সম্পূর্ণ নির্ভুল এবং নিখুঁত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, সেখানে নন টিচিংদেরও বলা আছে, সেই তালিকা নিশ্চয়ই পরে প্রকাশিত হবে। এই তালিকা যদি, এখানে বলছে লিস্ট 1, এই তালিকা যদি শিক্ষকদের সঠিক সম্পূর্ণ তালিকা হয়, বাকি যারা পড়ে রইল তারা আনটেন্টেড, তারা যোগ্য, তারা কলঙ্ক মুক্ত, তাহলে তাদেরকে কেন রাজ্য সরকার পরীক্ষায় বসাচ্ছে বা এই সিস্টেম আমাদের পরীক্ষায় বসাচ্ছে? আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়দের কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের মাধ্যমেও আবেদন জানাচ্ছি, সুপ্রিম কোর্টে আমরা যাব, এবং রাজ্য সরকার তো কথায় কথায় সুপ্রিম কোর্টে যায়, তারা কেন বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই আনটেন্টেড যোগ্যদের সার্টিফাই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? কেন আমাদের যোগ্যদের চাকরি বাঁচাচ্ছেন না? ধারাবাহিকতা সহ কেন বাঁচাচ্ছেন না? এবং উল্টে একটা পরীক্ষা আসছে, এই পরীক্ষাটা আমাদের জন্য নয়। সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে, প্রেস সিলেকশন অ্যাফোরশেড অ্যান্ড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে, এখানে ভ্যাকেন্সি কমে গেছে, বলছে পরীক্ষার পরে বোঝা যাবে। না, এই পরীক্ষা আমাদের জন্য নয়। আগামী 1 তারিখ এই দাবিতেই যে বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ, এই পরীক্ষা আমাদের জন্য নয়। 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, 3 তারিখে অ্যাডমিট কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে প্রোটেক্ট দ্য আনটেন্টেড হাইয়েস্ট প্রায়োরিটি, এটা হাইয়েস্ট প্রায়োরিটি নয়। জেদাজেদি করবেন না, এই পরীক্ষা পোস্টপন করুন। সুপ্রিম কোর্ট বলেছে গভর্নমেন্ট পলিসি মেকার তারা পোস্টপন করতে পারে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন করেছি যে আলোচনায় বসুন, চিঠিতে আমার দেয়া রয়েছে। এবং সঙ্গে সুমনবাবু আসবো আপনার কাছে, আমরা একটু দেখি যে শাসক দলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। এই যে কমিশন 1804 জনের অযোগ্যদের তালিকা প্রকাশ করলো, শাসক দলের তরফ থেকে কি বলা হলো? জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনুন। সিবিআই এসএসসির সমস্ত হার্ড ডিস্ক তথ্য পুরো এসএসসি কে দখল করে বছর 2 ধরে তদন্ত করলো, তারা এই আনটেন্টেড লিস্টের দায়িত্ব নিল না কেন? এর মধ্যে একটা গভীর রহস্য আছে। তাহলে কি প্রকারান্তরে উল্টো দিকে যাতে মামলা আরো চলে, তার জন্যই এই প্রক্রিয়া? শেষ পর্যন্ত এসএসসি কে দায়িত্ব আনটেন্টেড কারা তাদের লিস্ট বার করো। জয়প্রকাশ মজুমদার যেখানে রহস্যের গন্ধ পাচ্ছেন, সেখানে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই, আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টেড।
আর এসএসসি পরীক্ষা অযোগ্যদের অ্যাডমিট কার্ডও বাতিল করেছে কমিশন। সূত্রের খবর যে 1400 অযোগ্য শিক্ষকের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে 2160টি অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন। অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন। আমরা একটু বিস্তারিত এই বিষয়ে জেনে নিই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন প্রথমে যে 1804 জনের নাম প্রকাশ করে, সেটা হচ্ছে যে 26,000-এর যে প্যানেল ছিল, সেই প্যানেলের মধ্যে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, অর্থাৎ তাদেরকে অযোগ্য বলে মনে করা হয়েছে, প্রমাণও পাওয়া গেছে, সেই তাদের নামই কিন্তু এই 1804 জনের মধ্যে রয়েছে। এখন দেখা যাচ্ছে যে যেহেতু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, সেই সিদ্ধান্তের আগেই কিন্তু এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে যে এই যে 1804 জনের মধ্যে অনেকেই কিন্তু এক্ষেত্রে আবেদন করেছেন নবম, দশম এবং একাদশ দ্বাদশের জন্য সেক্ষেত্রে পরীক্ষায় বসতে চেয়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এদের যাদের নাম রয়েছে এই তালিকায় আবেদনকারীদের অযোগ্যরা যারা আবেদন করেছিল তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ক্যান্সেল করলো। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আমি চিন্ময় বাবুর কাছে এই জায়গা থেকে যাবো। চিন্ময় বাবু, তালিকা, অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, অ্যাডমিট কার্ডও বাতিল করে দিয়েছে কমিশন, আর এবার পরীক্ষা। বলে চিহ্নিত হবে তারা পরীক্ষায় বসতে পারবে না, এটা আমরা সকলেই জানি। সেই নিয়ম মোতাবেক তাদেরকে অ্যাডমিট কার্ড ক্যান্সেল করা হয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন কি জানেন তো? সব থেকে বড় প্রশ্ন যেটা আমরাও মন থেকে মেনে নিতে পারি না, যে ওএমআর গুলো উদ্ধার হলো, সুপ্রিম কোর্ট যদি সেগুলোকে সত্যি সত্যি অথেন্টিক মনে করে, সিবিআই বলেছে অথেন্টিক আমরা জানি, কিন্তু সুপ্রিম কোর্ট কি ভেবেছে বা কি ভাবছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। যদি সেগুলোকে অথেন্টিক মনে করে, তাহলে তো টেন্টেড যারা তারা বেরিয়ে গেল, যারা আনটেন্টেড তাদের কেন চাকরিটা ফেরানো হলো না? এটা প্রথম প্রশ্ন। আর যদি সেটা অথেন্টিক নাই হয়ে থাকে, তাহলে টেন্টেড কারা তারাই বা কেন বাদ গেল? এটা সত্যি আমরা ধন্দে আছি এই বিষয়ে, যে একদিকে ওনারা বলছেন যে এরা টেন্টেড ওই মানে ওএমআর এর বেসিসে, আবার পরপক্ষে আমাদেরকে বলছেন যে আমাদের ক্ষেত্রে যখন যোগ্যতার প্রশ্ন আসছে তখন বলছেন এই ওএমআর সঠিক কিনা আমরা বলতে পারবো না। তাহলে একই বেসিসে একটা মানে সঠিক হলো যখন অযোগ্য নির্বাচন করা হচ্ছে, আর যখন যোগ্য নির্বাচন করা হচ্ছে তখন ওই ওএমআর সঠিক নয়। এটা কি ধরনের বিচার? এটা আমরা কেউ বুঝতে পারছি না, এখন অব্দি আমাদের মাথায় ঢোকেনি, আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এটা ভাবতে গিয়ে। সঙ্গে থাকুন চিন্ময় বাবু। সুমন বাবু, আপনার কাছে তাহলে এবার আপনাদের কি পদক্ষেপ হবে? দেখুন, আমাদের পদক্ষেপ হবে, প্রথমেই বলি, একজন জঙ্গলে পড়ে গিয়েছিল না, তিনি বলছেন যে সিবিআই কেন দিচ্ছে না। এত বড় দীর্ঘ রাজনৈতিক জীবন ওনার, হ্যাঁ, এইসব উল্টো পাল্টা কথা বলছেন। এই দায়িত্ব কাদের? যোগ্যদের এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার দায়িত্ব কাদের? স্কুল সার্ভিস কমিশন, যারা নিয়োগ অথরিটি। এটা প্রথমে বুঝতে হবে, এরপর যখন বলবেন ভেবেচিন্তে বলবেন আশা করি। তো এখন বিষয় হচ্ছে আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা স্কুল সার্ভিস কমিশন আমরা তো দিইনি, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য শিক্ষক দাগিদের তালিকা প্রকাশিত হলো। তাহলে বাকি যারা রইল তারা আনটেন্টেড, তারা যোগ্য, তাদের চাকরিটা কেন ফেরানো হচ্ছে না ধারাবাহিকতা সহ? কেন তাদেরকে টেস্ট সিলেকশনের নামে টেস্ট সিলেকশনের ক্লারিফিকেশন দিক সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার, আবার ক্লারিফিকেশন নিক। কেন ফ্রেশ সিলেকশন অ্যাপোর্টেড এন্ড ডিক্লেয়ার ভ্যাকেন্সির নামে কেন পরীক্ষায় বসানো হচ্ছে? আবার একটা যোগ্যতা নির্ণয় পরীক্ষা। আমাদের অনেক ডিজেবল আছে, তাদের 100% ডিজেবল, অনেক প্যারালাইসিস আছে, অনেক অন্তঃসত্ত্বা মা আছে শারীরিকভাবে রিস্কি, যারা পরীক্ষা দিতে পারবে না। কেন সুপ্রিম কোর্ট, কেন এই দেশ, এই বিচার ব্যবস্থা, এই নির্বাচিত সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আপনারা? সুমন বাবু, চিন্ময় বাবু, দুজনকেই ধন্যবাদ। এবং এসএসসি অভিযানের ডাকও দিয়েছেন যারা চাকরিহারা আন্দোলনকারী, যারা শিক্ষকেরা রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।